হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ল্যাব। এই ল্যাবটার পরে 321 ল্যাবে আর আমাদের কন্টেন্ট নাই কিছু। সো এই ল্যাবটার উপরেই লাস্ট অ্যাসাইনমেন্টটা। সো এই ল্যাবের জন্য যে থিওরি কন্টেন্ট লাগে সেটা মোস্ট প্রবাবলি আমরা থিওরিতে অলরেডি পড়ে ফেলছি। মেইন কন্টেন্ট হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। তো প্রসেস সিঙ্ক্রোনাইজেশন মানে কি? এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে আমরা ল্যাব ক্লাসে কথা বলছিলাম। কেউ একজন মোস্ট প্রবাবলি আপনাদের সেকশন থেকে কোয়েশ্চেন করছিল যে আমরা তো মাল্টিপল প্রসেস বানানো শিখছি, ফর্ক করে একটা চাইল্ড প্রসেস বানাইতে পারি। যখন চাইল্ড প্রসেস বানাই তখন কি হয়, একই সাথে কনকারেন্টলি প্যারেন্ট প্রসেস এবং চাইল্ড প্রসেস এক্সিকিউশনে থাকে। এখন দুইটা জিনিস যদি একই সাথে এক্সিকিউশনে থাকে এবং দুইটা প্রসেসই যদি সেম ফাইলের সেম পজিশনে কিছু একটা লেখার চেষ্টা করে তখন কি হবে? জিনিসটা যদি আমি একটু দেখাই, ওটা হচ্ছে এরকম। ই হচ্ছে ধরেন একটা প্রসেস P1, ই হচ্ছে ধরেন আরেকটা প্রসেস P2। দুইটা আলাদা আলাদা প্রসেস কনকারেন্টলি চলতেছে, মানে মোটামুটি বলতে পারি একই সাথে চলতেছে। ইটা ধরেন একটা ফাইল F1। এই F1 ফাইলের এই যে 0 নাম্বার যে পজিশন, এখন P1 প্রসেস কি করতেছে, এই 0 নাম্বার প্রসেসে লেখার চেষ্টা করতেছে P। P2 প্রসেস কি করতেছে, এই সেম 0 নাম্বার পজিশনে লেখার চেষ্টা করতেছে Q। এখন কোয়েশ্চেন হচ্ছে, দুইটা প্রসেস যদি একই ফাইলের একই পজিশনে দুইটা ডিফারেন্ট জিনিস লেখার চেষ্টা করে তখন কোন জিনিসটা আলটিমেটলি ওই ফাইলে রাইট করা হবে? তো এই প্রশ্নের উত্তর আসলে সিম্পল, যে আমরা যদি চিন্তা করি প্রসেসগুলা কিভাবে এক্সিকিউটেড হয় তাইলেই হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমরা পাই যাব। প্রসেস একটা সিঙ্গেল কোর সিস্টেমে কিন্তু কখনই হচ্ছে প্যারালালি রান হইতে থাকে না। মাল্টিপল প্রসেস কনকারেন্টলি রান হয়। কনকারেন্টলি রান হওয়ার মানে কি, মানে হচ্ছে এই যদি আমার সিপিইউটা থাকে, তো যেটা হয় প্রসেস ওয়ান সিপিইউতে যায়, কিছু দূর হচ্ছে এক্সিকিউশন শেষ হয়, এরপর প্রসেস ওয়ান বের হয়ে আসে, এরপর আবার প্রসেস টু সিপিইউতে যায়, কিছু দূর এক্সিকিউশন হয়, সিপিইউ থেকে বের হয়ে আসে। তো এই যে হচ্ছে একবার সিপিইউতে যাওয়া এবং সিপিইউ থেকে আসা, এই জিনিসটার নাম আমরা বলছিলাম কনটেক্সট সুইচিং। তো মাল্টিপল প্রসেসের মধ্যে কনটেক্সট সুইচিং অনেক ফাস্ট হতে থাকে, এই জন্য আমাদের দেখে মনে হয় আমরা প্যারালাল প্রসেস দেখতেছি, বাট আসলে এই প্রসেসিংটাকে বলা হয় কনকারেন্ট প্রসেসিং। এবং যেহেতু কনটেক্সট সুইচিংটা অনেক ফাস্ট হয় এই জন্য আমাদের দেখে মনে হয় প্যারালালি কাজ করতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানেই, যে এখন তো তাহলে দুইটা প্রসেস কনকারেন্টলি যখন চলবে, দুইটা প্রসেস যদি সেম ফাইলে সেম পজিশনে রাইট করার চেষ্টা করে তখন কি হবে দেখেন। যেহেতু আমরা বলছি প্যারালালি চলে না, অর্থাৎ একটা প্রসেসের পরেই আর একটা প্রসেস রান হইতে পারে, মানে অনেক ফাস্ট শিফট হইতে পারে, কিন্তু একটার পরেই আর একটা হইতে পারে, দুইটা একসাথে আসলে কখনো চলে না। তার মানে কি, এখন যদি P1 আর P2 এর মধ্যে P2 আগে এক্সিকিউট হয় তখন কি হবে, P2 এই পজিশনে Q আগে লিখে ফেলবে। এর পরে যখন P1 এক্সিকিউট হবে তখন কি হবে, সেম পজিশনটাই P1 তখন হচ্ছে P লিখে ফেলবে। তখন কি হচ্ছে, P2 যা লিখছিল সেইটা হারায় যাচ্ছে এবং P1 যেটা লিখছে সেইটাই হচ্ছে শেষ পর্যন্ত থাকতেছে। তো এইটাই হচ্ছে আমাদের সমস্যা, যে একই রিসোর্সে মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড যখন একই সাথে অ্যাক্সেস করার চেষ্টা করে তখন কি হবে, যে আগে কাজ করবে তার ডেটাটা হারায় যাবে এবং যে পরে কাজ করবে তার ডেটাটাই থাকবে। তো এই যে আমাদের একটা ডেটা হারায় গেল, ডেটার ইন্টিগ্রিটির সমস্যা হইলো, এই সমস্যাটা সলভ করাই হচ্ছে আজকের ল্যাবের উদ্দেশ্য। যে কিভাবে করে সেম রিসোর্স মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড একই সাথে চালাতে থাকলে সেম রিসোর্সে হচ্ছে আমরা ডেটার ইন্টিগ্রিটি মেনটেন করতে পারি। আচ্ছা, সো তাইলে ব্যাপারটা কি সেটা দেখি একটু। সো এই থিওরি ক্লাসে আমরা জিনিসটা দেখছি, প্রডিউসার কনজিউমার প্রবলেম নামে একটা প্রবলেম দেখছি। সো এই প্রবলেমের মেইন কাজটা কি, কিভাবে কাজ করে? দুইটা প্রসেস থাকে, একটাকে আমরা বলতেছি প্রডিউসার প্রসেস, একটাকে আমরা বলতেছি কনজিউমার প্রসেস। সো কি কাজ করতেছে, এই যদি আমরা তাকাই, বাফার নামে একটা অ্যারে আছে। এই অ্যারেতে প্রডিউসার প্রসেস কিছু কিছু মানে কিছু একটা এলিমেন্ট প্রডিউস করে ভ্যালুটা এখানে রাখতেছে এবং ইন্ডেক্স এক এক করে বাড়াইতেছে। কনজিউমার প্রসেস কি কাজ করতেছে, ওই সেম যে হচ্ছে বাফার নামে অ্যারেটা আছে সেই বাফারের একটা ইন্ডেক্স থেকে একটা একটা করে এলিমেন্ট নিয়ে নিজে নিয়ে নিচ্ছে, মানে কনজিউম করতেছে, প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। এখন দেখেন, এই যে প্রডিউসার আর কনজিউমার, একজন প্রডিউস করতেছে একজন কনজিউম করতেছে, দুইজন কিন্তু সেম এরে থেকেই কাজ করতেছে, অর্থাৎ বাফার যেটা বাফার হচ্ছে দুইজনের জন্য সেম সেম এরে থেকেই দুইজন নিচ্ছে, মানে একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে। তো কি করতেছে, ধরেন প্রডিউসার একটা ফার্স্ট প্রোডাক্টটা রাখলো P1, তারপর সেকেন্ড প্রোডাক্ট রাখলো P2, থার্ড প্রোডাক্ট রাখলো P3, এবং কনজিউমার যখন কনজিউম করা শুরু করবে কি করবে, P3 কনজিউম করবে, তারপর P2, তারপর P1, অর্থাৎ লাস্ট যে প্রোডাক্টটা প্রডিউস করা হয়েছিল সেইখান থেকে কনজিউম করা শুরু করবে। কনজিউম করার মানে কি, অ্যারে থেকে এই এলিমেন্টটাকে জাস্ট বের করে নিয়ে যাবে নিজের কাছে, এটাই হচ্ছে কাজ। তো তার মানে কি, যখন প্রডিউসার একটা একটা করে এলিমেন্ট বাড়াইতেছে প্রডিউস করতেছে তখন কি আমার কোন একটা ভ্যারিয়েবলকে এক এক করে বাড়া দরকার এই কাউন্টটা রাখার জন্য, যে কোন পজিশন পর্যন্ত আমার প্রডিউস করা হয়েছে, লাস্ট প্রডিউস করা হয়েছে।
সেইটাই হচ্ছে একটা কাউন্টার নামে ভ্যারিয়েবলের কাজ। দেখেন প্রত্যেকবার প্রডিউসার যখন প্রডিউস করতেছে কাউন্টার নামে ভ্যারিয়েবলকে এক এক করে বাড়াচ্ছে। এবং একইভাবে কনজিউমারের কাজ কি, সে একটা একটা করে এলিমেন্ট নিয়ে কনজিউম করে মানে বের করে ফেলবে, অ্যারেটা থেকে বের করে নিজের কাছে নিয়ে যাবে। সো নিজের কাছে যখন নিয়ে যাচ্ছে তার মানে কি এই এলিমেন্টের প্রোডাক্টটা তো আর থাকতেছে না, সেটা বের করে ফেলতেছে। তো তার মানে কি লাস্ট প্রোডাক্টটা কোন পজিশনে আছে, তার আগের পজিশনে, এক পজিশন আগে। এই জন্য কনজিউমার প্রসেস যেটা করে সে হচ্ছে একটা একটা করে কাউন্টারকে কমাইতে থাকে। তো এই দুইটা জিনিসই হচ্ছে আমার প্রোডিউসার কনজিউমার মধ্যে কমন। একটা বাফার, যে বাফারে হচ্ছে প্রোডিউসার কিছু প্রডিউস করে রাখে এবং কনজিউমার সেখান থেকে কনজিউম করে নেয়, এবং কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে ট্র্যাক রাখে লাস্ট কোন পজিশন পর্যন্ত প্রোডাক্ট আছে, সেইখান থেকে নিয়ে কনজিউমার হচ্ছে কনজিউম করবে। এখন সমস্যাটা শুরু হচ্ছে এইখানেই। দেখেন কাউন্টার নামে যে ভ্যারিয়েবল, এইটা কিন্তু হচ্ছে দুই প্রসেসই হচ্ছে সেম সেম ভ্যারিয়েবল ইউজ করে আমরা ট্র্যাক রাখার চেষ্টা করতেছি। সেটা যদি করি কি সমস্যা হইতে পারে? সমস্যাটা হইতে পারে হচ্ছে এরকম, অনেকগুলা কেস হইতে পারে। ৬টা কেস এখানে দেখানো, ৬টা কেস না দেখে আমি just একটা কেসই দেখাই যে ব্যাপারটা কি হইতে পারে। দেখেন প্রডিউসার প্রসেস কি করতেছিল, প্রডিউসার প্রসেস হচ্ছে ভ্যালু আমার এক করে করে বাড়ায় এবং কনজিউমার প্রসেস এক করে করে কমায়। এখন ধরেন হচ্ছে কোনো একটা পজিশনে আসছে প্রডিউসার কনজিউমার প্রবলেম, যেখানে আমার কাউন্টার ভ্যালু এখন হচ্ছে 4 আছে। এখন ধরেন আমরা প্রডিউসার প্রসেসে আসি, প্রডিউসার প্রসেসের কাজ কি, এটাকে এক বাড়ানো, অর্থাৎ 4 থেকে বাড়ায় 5 বানায় ফেলা। এই যে 4 থেকে 5 বানানো, এই প্রসেসটা কিন্তু হচ্ছে ওয়ান স্টেপ প্রসেস না। আমরা যদি কেউ কম্পিউটার আর্কিটেকচার বা মাইক্রোপ্রসেসর পড়ি, তাহলে এই জিনিসটা একটু ডিটেলে দেখতে পারবো ব্যাপারটা কীভাবে কাজ করে। দেখেন কোন একটা ভ্যারিয়েবল, কোন একটা রানিং প্রসেসের কোনো ভ্যারিয়েবল কোথায় থাকে, র্যামে বা মেইন মেমোরিতে থাকে। আমি যখনই ওই ভ্যারিয়েবলটার উপর কোনো কাজ করতে চাই, ওই ভ্যারিয়েবলটাকে আমার সিপিইউ বা প্রসেসরের কাছে পাঠাইতে হয়। প্রসেসর কাজ করে বা ক্যালকুলেশন করে আমাকে ফেরত পাঠায়, আমি আবার র্যামে নিয়ে নিই। তো তার মানে কি এইটা এই মোমেন্টে আসে হচ্ছে আমার মেইন মেমোরি বা র্যামে, সেইখান থেকে কোথায় যাবে, প্রসেসর বা হচ্ছে সিপিইউতে যাবে। তো প্রসেসর বা সিপিইউর কোথায় যায়, রেজিস্টার নামে একটা জায়গায় যায়। রেজিস্টার হচ্ছে মানে মেমোরি হোল্ড করার মতো একটা জায়গা, আর কিছুই না। ধরেন একটা রেজিস্টারে গেল। সো প্রডিউসার যে প্রসেসটা সে কি করতে চায়, এই 4 কে বাড়ায় 5 বানাইতে চায়। সো এই 4টাকে হচ্ছে সিপিইউতে পাঠানো হইলো, 4 পাঠানো হইলো। এই পাঠানোর প্রসেসটা কি, তিনটে স্টেপে কাজ করে। প্রথমে হচ্ছে র্যাম থেকে সিপিইউতে পাঠানো হইলো, তারপরে সিপিইউটাকে বাড়ায় এক বাড়ায় 5 বানাইলো, এবং এরপর এই 5টাকে মেইন মেমোরিতে কাউন্টার ভ্যারিয়েবলের কাছে ফেরত দিয়ে দিল। এই হচ্ছে তিনটে স্টেপ, এইভাবে করে জিনিসটা কাজ করে। যে র্যামে যে কাউন্টার ভ্যারিয়েবল ছিল তার ভ্যালুটা সিপিইউতে কোনো একটা রেজিস্টারে গেল, সেই রেজিস্টারের ভ্যালু এক বাড়াইলো সিপিইউ, এবং তারপরে এক বাড়ানো যে ভ্যালুটা সেইটা গিয়ে র্যামে ফেরত গেল। তো এখন দেখেন সমস্যা কি হইতে পারে। ধরেন প্রডিউসার প্রবলেম চলতেছে, চলা অবস্থায় হচ্ছে এখন ভ্যালু আছে 4, সে হচ্ছে ভ্যালু এক বাড়াইলো, বাড়ায় বানাইলো 5। দেখেন এই যে বাড়ায় 5 বানালো, এটা কিন্তু র্যামে এখনো ফেরত যায়নি। এই বাড়ায় 5 বানালো এটা কই আছে, প্রসেসরে আছে। ঠিক এই মোমেন্টে এসে কি হলো, ধরেন এই মোমেন্টে কনটেক্সট সুইচ হয়ে গেল এবং আমরা কনজিউমার প্রবলেমের কাছে চলে গেলাম। এখন একটু চিন্তা করেন, কনজিউমার প্রবলেম তো সেম ভ্যারিয়েবলই অ্যাক্সেস করতেছে, র্যামে সেই ভ্যারিয়েবলের ভ্যালু এখনো কত আছে, র্যামে সেই ভ্যারিয়েবলের ভ্যালু এখনো কিন্তু 4 আছে। তো এখন দেখেন যখন কনজিউমার প্রবলেম এই ভ্যালুটাকে এক কমানোর চেষ্টা করে, তখন সে কমায় ধরেন এটাকে 3 বানায় ফেললো। এই 3টা ধরেন হচ্ছে এরপরে আমার ফিরে গেল কোথায়, র্যামে বা মেইন মেমোরির কাছে। তো আমার পাওয়ার কথা ছিল, পাওয়ার কথা কত ছিল, যে প্রডিউসার এক বাড়াইছে কনজিউমার এক কমাইছে, তাহলে কত হওয়ার কথা, 4 থেকে 5 হবে, এবং কনজিউমার যখন এটা কনজিউম করে ফেলছে তাহলে আবার 5 থেকে 4 হবে। আমার ভ্যালু পাওয়ার কথা হচ্ছে 4, আমি ভ্যালু আলটিমেটলি কত পাচ্ছি, 3। কেন এই সমস্যাটা হইলো, এই যে 3 স্টেপ প্রসেস, এই 3 স্টেপের মাঝখানে কোনো একটা স্টেপে আমার কনটেক্সট সুইচ হয়ে আমি অন্য প্রসেসের কাছে চলে গেলাম। যখনই অন্য প্রসেসের কাছে চলে গেলাম তখনই কিন্তু আমার ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেল বা উলটপালট হয়ে গেল। তো দেখেন যেহেতু 3 স্টেপ, যে কোনো স্টেপেই হচ্ছে আমার কনটেক্সট সুইচিং হইতে পারে, সেরকম নানা রকম কনটেক্সট সুইচিং হয়, 6 রকম কেস হওয়ার এখানে কেসগুলো দেখানো হয়েছে যে কোন কেসে কি হইতে পারে। সো প্রত্যেকটা কেসেই মানে অনেকগুলো কেসে আমরা দেখতেছি আমরা যা চাই সেটা পাচ্ছি না, একটা ইনকারেক্ট ভ্যালু পাচ্ছি। তো এই ইনকারেক্ট ভ্যালু পাওয়ার ব্যাপারটা কি, মানে কখন পাই, কখন এই সমস্যাটা ক্রিয়েট হয়। সো আমরা যদি একটু চিন্তা করি ব্যাপারটা কি, এই যে সেম একটা জিনিস ছিল কাউন্টার নামে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাকে দুইটা প্রসেস ইউজ করতেছিল, প্রডিউসার প্রসেস ও কনজিউমার প্রসেস। অর্থাৎ সেম রিসোর্স যখন কনকারেন্টলি রানিং প্রসেসেস একসাথে ইউজ করতে চায় তখনই হচ্ছে এই সমস্যাটা ক্রিয়েট হয়। এইটাই হচ্ছে ব্যাপার, যে একেবারে শুরুতেও ক্লাসের শুরুতে আমরা যেটা বলছিলাম যে দুইটা প্রসেস ধরেন হচ্ছে সেম ফাইলে লেখার চেষ্টা করতেছে, তখনও সমস্যা হচ্ছিল একই ব্যাপারটা, যে ফাইল ওখানে ছিল ফাইল, এখানে হচ্ছে ভ্যারিয়েবল। তো ফাইল বা
ফাইল বা ভ্যারিয়েবল এই ধরনের কোনো কমন রিসোর্স, ওই কমন রিসোর্সে যখন হচ্ছে মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড একই সাথে অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, তখনই হচ্ছে সমস্যাটা হচ্ছে। তো এখন আমরা কতগুলো টার্মিনোলজি পড়ি, যে যেই অংশটা মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড একই সাথে অ্যাক্সেস করার চেষ্টা করবে সেই অংশটাকে বলি আমরা ক্রিটিক্যাল সেকশন। অর্থাৎ এই অংশটা দুইজন বা তিনজন, দুইটা প্রসেস বা তিনটা প্রসেস, মানে মাল্টিপল প্রসেস বা থ্রেড একই সাথে অ্যাক্সেস করার ট্রাই করবে, ওই অংশটাকে বলতেছি আমরা ক্রিটিক্যাল সেকশন। তো ধরেন হচ্ছে আমার একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের উপরে কিছু লাইন আছে, নিচে কিছু লাইন আছে, মাঝখানে কিছু লাইন আছে। তো এখন ব্যাপারটা এমন হইতে পারে উপরের লাইনগুলো হচ্ছে কোনো একটা প্রসেসই চলে, নিচের লাইনগুলো কোনো একটা প্রসেসই চলে। এই যে মাঝখানে লাইনগুলো, ধরেন এই লাইনগুলোকে কোনো দুইটা প্রসেস একসাথে অ্যাক্সেস করার ট্রাই করে। তো ওই অংশটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো আমাদের মেইন সমস্যা কোথায়? আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনে, রাইট? এই ক্রিটিক্যাল সেকশনে যেই ভ্যালুই থাকে সেটাকে যখন হচ্ছে দুইটা প্রসেস একসাথে অ্যাক্সেস করার চেষ্টা করে, তখন আমার ডেটার ইন্টিগ্রিটিতে কোনো একটা সমস্যা হয়, যে আমি যে ভ্যালু চাচ্ছি সেটা পাই না, বা একটা প্রসেস যে ভ্যালু লিখছে সেই ভ্যালুটা হারায় যায়। তো তার মানে কি এই অংশটায় আমরা মাল্টিপল প্রসেস বা থ্রেডকে একই সাথে অ্যাক্সেস করতে দিতে পারি না। তো আমাদের আইডিয়াটা কি, এই অংশটায় ঢোকার আগেই হচ্ছে আমরা কোনো একটা ভাবে লক করে ফেলবো, কিছু একটা দিয়ে লক করে ফেললাম। লক করার মানে কি, এখন এই অংশটায় একই সাথে শুধুমাত্র একটা প্রসেস বা একটা থ্রেডই কাজ করতে পারবে। ধরেন হচ্ছে আমার দুইটা প্রসেস ছিল P1 আর হচ্ছে P2। এই অংশটা ধরেন হচ্ছে একটা প্রসেসে ইন্ডিপেন্ডেন্টলি রান হয়, একটা প্রসেসই হয়, দুইটা প্রসেস হয় না। তো এখানে আমার কোনো সমস্যা নেই। বাট এই যে ক্রিটিক্যাল সেকশন, এখানে ঢোকার সাথে সাথে কি হয়, P1 আর P2 দুইটাই এখানে অ্যাক্সেস করার চেষ্টা করে। সো আমরা সেই সমস্যাটা দূর করার জন্য কি করতে পারি, ধরেন এখানে আমি একটা লক লাগাই দিলাম, একটা তালা চাবি সিস্টেম আর কি। তালা লাগাই দিলাম, P1 এখানে ঢুকলো, ঢুকে হচ্ছে তালা লাগাই দিল, বললো এই অংশে আর কোনো প্রসেস বা থ্রেড এখন আর কাজ করতে পারবে না। তো P1 তার নিজে যতটুকু কাজ ছিল ক্রিটিক্যাল সেকশনে পুরো কাজটা শেষ করলো। শেষ করার পরে সে হচ্ছে তখন তালাটা খুলে দিল যে আমার কাজ শেষ। এখন কি হবে, P2 এসে আবার এই ক্রিটিক্যাল সেকশনটা অ্যাক্সেস করতে পারবে, সেও আবার একই সাথে একইভাবে এই জিনিসটাকে তালা মেরে দেবে, লক করে দেবে। লক করার মানে কি, মানে এখন আবার অন্য কোনো প্রসেস বা অন্য কোনো থ্রেড যদি এটাকে অ্যাক্সেস করতে চায়, সে আর অ্যাক্সেস করতে পারবে না। তাহলে P2 তার নিজের কাজ, এই ক্রিটিক্যাল সেকশনে যা নিজের কাজ ছিল সেইটা পুরোটা শেষ করে ফেললো। শেষ করে সেও হচ্ছে লকটা খুলে দিল বা তালা খুলে দিল। তার মানে কি, এখন এই ক্রিটিক্যাল সেকশন আবার যদি অন্য কোনো প্রসেস বা অন্য কোনো থ্রেড অ্যাক্সেস করতে চায়, তাহলে হচ্ছে সেও অ্যাক্সেস করতে পারবে। এই হচ্ছে আমাদের আইডিয়া। যে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, যে মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড সেম রিসোর্স অ্যাক্সেস করার চেষ্টা করলে আমার ডেটার ইন্টিগ্রিটির সমস্যা হয়। আমি যে ভ্যালু চাচ্ছি সেই ভ্যালু না পাইতে পারি, অথবা যে ভ্যালু দিয়ে রাখছিলাম সেই ভ্যালুটা হারা যেতে পারে। এই সমস্যা সরানোর জন্য আমরা কি সলিউশন আনলাম, সলিউশনটা হচ্ছে এরকম, কোনো একটা লকিং আনলকিং মেকানিজম। এই যে হচ্ছে যেই সেকশনটা দুইটা প্রসেস বা দুইটা থ্রেড একসাথে অ্যাক্সেস করার চেষ্টা করবে, যেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সেকশন, ওই অংশটায় ঢোকার আগে আমরা লক করে দেবো, একটা প্রসেস বা একটা থ্রেডকে ঢুকতে দেবো। সে ঢুকে তার কাজ শেষ করবে, শেষ হওয়ার পরেই শুধুমাত্র অন্য প্রসেস বা অন্য থ্রেডকে আমরা ঢুকতে দেবো। তাহলে ওই প্রসেসে যা যা করার সে হচ্ছে ঠিকঠাক কাজটা শেষ করে ফেলতে পারবে। তো এই যে লকিং আর আনলকিং মেকানিজম, এই জিনিসটার নামই হচ্ছে মিউটেক্স আর সেমাফোর। মিউটেক্স আর সেমাফোর এই ধরনের দুইটা লকিং আর আনলকিং মেকানিজম। থিওরিতে মোস্ট প্রবলি আমরা এই দুইটার নাম শুনছি। সো এখন আমরা দেখি এই জিনিসগুলো কেমনে কাজ করে, একটু কোড করে দেখব। সো কোড করে দেখার আগে একটু আগে পড়ে দেখি, মানে জিনিসটা কিভাবে কাজ করে, ডকুমেন্টেশন একটু পড়ে দেখি। সো আমরা দুইটা জিনিসের নাম শুনলাম, একটা হচ্ছে মিউটেক্স, একটা হচ্ছে সেমাফোর। তো প্রথমে আমরা সেমাফোর দেখব। কাজ কি দুইটার, ওই যে মেইন যে কথা, যে লকিং আনলকিং মেকানিজম, কোনো একটা ভাবে কোনো একটা সেকশনকে লক করে দেবে। লক করার আইডিয়াটা কি হতে পারে, লক করার আইডিয়াটা আসলে খুবই সিম্পল। যে আমরা যদি এরকম করি, কোন একটা ভ্যারিয়েবলে ভ্যালু রাখলাম 1, এখন যখনই হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আমরা ঢুকে যাব, সাথে সাথে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে 1 থেকে 0 বানাই দিলাম। 0 বানানোর মানে কি, অন্য যে কোনো প্রসেস বা যে কোনো থ্রেড যখনই ওই সেকশনে ঢুকতে যাবে, ঢুকার আগে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেক করে দেখবে। চেক করে যদি দেখে 0, তাইলে আর ঢুকবে না। তার মানে কি, আমাদের লক হয়ে গেল। তো যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেস আমাকে, প্রথম যে প্রসেসটা সে হচ্ছে আমাকে ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই ভ্যারিয়েবলের ভ্যালু তো 0ই থেকে যাচ্ছে, তাইলে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। আমি একটু আরেকবার বলি জিনিসটাকে, ব্যাপারটা কি, ধরেন হচ্ছে একটা প্রসেস আছে P1 আর একটা প্রসেস আছে P2। এই হচ্ছে ধরেন আমার কোড, এই কোডের মধ্যে এই অংশটুকু ধরেন হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। তো এখন কি করতেছে, কোন একটা ভ্যারিয়েবল ধরেন আছেন V, এই ভ্যারিয়েবলের ভ্যালু ধরেন শুরুতে হচ্ছে 1 রাখা। যখনই ক্রিটিক্যাল সেকশনে আসলাম, ধরেন P1 আগে ক্রিটিক্যাল সেকশন, P2 আগে ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো, ঢুকে সে কি করলো, এই
ভি ভ্যালুটাকে জিরো বানাই দিল। জিরো বানাইলে এখন কি হবে, এখন ধরেন অন্য যে কোনো প্রসেসগুলো আছে P1 P3, এই যে মাল্টিপল প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো যদি এই ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করে ট্রাই করে, তার আগে চেক করবে ভি নামে ভ্যারিয়েবলটার ভ্যালু এবং চেক করে দেখবে ভ্যালুটা হচ্ছে জিরো। জিরো মানে কি, জিরো মানে তারা এখন আর ঢুকতে পারবে না, তো তারা এখন আর ঢুকতেছে না। এরপরে P2 এর যখন কাছে এসে গেল তখন সে এই ভ্যালুটাকে জিরো থেকে আবার ওয়ান বানাই দিল। এখন P1 আর P3 ওয়েট করতেছিল এই সেকশনে ঢোকার জন্য, তারা এসে দেখলো যে এইটার ভ্যালু এখন ওয়ান হয়ে গেছে, তার মানে তারা ঢুকতে পারবে। তো P1 আর P3 এর মধ্যে যে আগে আসছে সে ঢুকে যাবে, ঢুকে এই ওয়ানকে আবার জিরো বানাই দিবে। তো ধরেন P1 ঢুকলো, P1 এটাকে জিরো বানায় ফেলো, সো P1 নিজের কাজ করতেছে। বাট এখন যদি P3 এসে অ্যাক্সেস করার চেষ্টা করে, সে দেখবে ভ্যালু কত আছে, জিরো। তাহলে সে আবার ওয়েট করতে থাকবে, এই ক্রিটিক্যাল সেকশন আর ঢুকবে না। তো এরপরে ধরেন P1 এর কাজ শেষ হলো, শেষ হচ্ছে সে এই জিরোকে আবার ওয়ান বানাই দিল, তখন P3 আসলো। P3 এসে দেখলো এখন ফাঁকা আছে, সে ইউজ করা শুরু করলো, সে আবার এটাকে জিরো বানালো এবং P3 এর কাজ যখন শেষ হলো তখন সে জিরোটাকে আবার ওয়ান বানালো, আবার ছেড়ে দিল। এই যে ওয়ান জিরো বানানোর মাধ্যমেই হচ্ছে আমরা এই ক্রিটিক্যাল সেকশনটাকে লক আনলক করতে পারতেছি। এইটার ভ্যালু যখন জিরো থাকবে তখন আমি এটাতে ঢুকবো না, ওয়েট করতে থাকবো। যখন ওয়ান থাকবে তখন হচ্ছে এটাতে আমি ঢুকতে পারবো, অর্থাৎ কেউ একজন আনলক করে রেখে গেছে। এই যে এই কাজটা, কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু ওয়ান করা, জিরো করা, কে করবে, এই কাজটা হচ্ছে পুরাটাই দায়িত্ব আমরা দিয়ে দেবো সিস্টেমের উপর। সিস্টেমের কিছু ফাংশন আছে, ওই ফাংশনগুলো আমরা ইউজ করব, ওই ফাংশনে হচ্ছে এই জিনিসগুলো আমাকে ইউজ করার জন্য হেল্প করবে। সো আমরা যে সেমাফোরের এক্সাম্পলটা এইমাত্র দেখলাম ওয়ান আর জিরো দিয়ে, এই সেমাফোরটার নাম হচ্ছে বাইনারি সেমাফোর। অর্থাৎ একটা রিসোর্সের জন্যই মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড কাজ করতে পারে। এটা বাদও কাউন্টিং সেমাফোর আছে মাল্টিপল রিসোর্সের জন্য, সেইখানে হচ্ছে ভ্যালু ওয়ান দিই না, ভ্যালু আমরা হচ্ছে ধরেন 4 5 6 দিলাম, একটা একটা করে রিসোর্স ইউজ করতে থাকলে একটা একটা করে ভ্যালু কমতে থাকবে, যখন জিরো হয়ে যাবে তখন আর কোনো রিসোর্স নেই, তখন সবাই ওয়েট করতে থাকবে, আবার যখন ছাড়তে থাকবে একটা একটা করে ভ্যালু বাড়তে থাকবে। তো যাই হোক, কাউন্টিং সেমাফোর আমরা ল্যাবে দেখতেছি না, আমরা জাস্ট বাইনারি সেমাফোরই দেখবো। অর্থাৎ একটাই ক্রিটিক্যাল সেকশন বা একটাই রিসোর্স, সেইটাতে মাল্টিপল থ্রেড বা মাল্টিপল প্রসেস অ্যাক্সেস করার চেষ্টা করবে। তো এই যে ভ্যালু বাড়ানো কমানো, এই কাজটা আমরা নিজের হাতে করব না, বা এটার জন্য যে ভ্যারিয়েবল লাগবে সেটা আমরা নিজের হাতে হ্যান্ডেল করব না। এটার জন্য সিস্টেমে কিছু ফাংশন আছে, সেগুলো ইউজ করব। তো সেটা কোথায় আছে, সেমাফোরের লাইব্রেরিতে আছে। এই লাইব্রেরিটা আমাদের শুরুতে ইনক্লুড করে নেওয়া লাগবে, ইনক্লুড সেমাফোর ডট হেডার। এই লাইব্রেরি থেকে হচ্ছে আমরা সবকিছু পাবো। আচ্ছা, তো এখন আমাদের কাজগুলো কি কি, মানে এই সেমাফোর দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই জিনিসগুলো একটু দেখি। তো সেমাফোর প্রসেস বা থ্রেডের মতোই, মানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, রাইট? এই ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করে আমরা কিছু একটা কাজকর্ম করবো। সো এইটাকে ইনিশিয়ালাইজ করার জন্য একটা ফাংশন আছে সেম আন্ডারস্কোর ইনিট, এই ফাংশনটা ইউজ করে আমরা ইনিশিয়ালাইজ করবো। তো দেখি এই ফাংশনের প্যারামিটার কি কি, তিনটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার হচ্ছে একটা সেম আন্ডারস্কোর টি টাইপের পয়েন্টার, রাইট? তো এই সেম আন্ডারস্কোর টি টাইপের মানে কি, মানে হচ্ছে সেমাফোরের জন্য আমরা একটা আইডি বানাবো, সেই আইডির একটা ডেটা টাইপ, তার পয়েন্টার পাঠাচ্ছি। তো তার মানে এইটাতে কি রাখা হয়, একটা সেমাফোর ক্রিয়েট করা হবে, তার আইডিটা হচ্ছে আমাকে এখানে পাঠিয়ে দিবে সিস্টেম ফাংশনটা। আচ্ছা, সেকেন্ড প্যারামিটারটা কি, সেকেন্ড প্যারামিটার হচ্ছে পি শেয়ার্ড। এটার ভ্যালু কিছু সময় জিরো রাখা হয়, কিছু সময় ওয়ান রাখা হয়, কেন সেইটা একটু পরে এক্সপ্লেন করব, মানে ফার্স্ট কোডটা দেখার পরে এক্সপ্লেন করবো যে এটা দিয়ে কি বোঝায়। পরের যে প্যারামিটারটা সেটার নাম হচ্ছে আনসাইন্ড ইন্টিজার, সেই টাইপের একটা ভ্যারিয়েবল ভ্যালু। এটা দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করি এটা কি বাইনারি সেমাফোর নাকি কাউন্টিং সেমাফোর। সো আমরা এখানে অলওয়েজ ওয়ান দিব, যেহেতু আমরা বাইনারি সেমাফোর নিয়ে কাজ করতেছি। ওয়ান দিলে এটাতে বোঝায় বাইনারি সেমাফোর, আর কাউন্টিং সেমাফোর বুঝতে চাইলে যতগুলো রিসোর্স ততগুলোর ভ্যালু এখানে বসাইতে হয়। আচ্ছা, এইটা দিয়ে তো হচ্ছে আমরা সেমাফোর বানায় ফেলতে পারি। এই ফাংশনটা দেখেন ইন্টিজার টাইপের একটা ডেটা রিটার্ন করে। তো এটা মানে কি, যখন হচ্ছে এই ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করা ডেটাটা জিরো হয় তার মানে হচ্ছে সেমাফোর ক্রিয়েট হয়েছে, মাইনাস ওয়ান যখন হয় তার মানে হচ্ছে সেমাফোর ক্রিয়েট হয়নি, কোনো একটা এরর আসছে। আচ্ছা, তো একইভাবে একটা জিনিস যদি দেখি, যে আমরা থ্রেড বানাইতে পারতাম, থ্রেড বানানো মানে কাজ শেষ হয়ে গেলে থ্রেডটাকে ক্লোজ করে দিতাম। সো একই ধরনের কাজ, সেমাফোরের কাজ যখন শেষ হয়ে যাবে সেমাফোরটা আমরা ক্লোজ করে দেবো, সেইটার ফাংশনটার নাম হচ্ছে সেম আন্ডারস্কোর ডিস্ট্রয়। একটাই প্যারামিটার নেয় সেমাফোরের আইডির এক পয়েন্টারটা এবং রিটার্ন করে ইন্টিজার টাইপের ভ্যালু, যেটার জিরো মানে হচ্ছে সাকসেসফুলি ডিস্ট্রয়েড হয়েছে, নেগেটিভ ওয়ান মানে ডিস্ট্রয়েড হয়নি। এই হচ্ছে ডিফারেন্সটা। এখন দেখি মেইন যে দুইটা ফাংশন সেইটা দেখতে আসি। আচ্ছা, তো মেইন ফাংশন দুইটা হচ্ছে ওয়েট আর পোস্ট। আমরা কি বলছিলাম, এই সেমাফোর বা হচ্ছে লক আনলক কেমনে কাজ করবে, কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু ওয়ান থাকবে, তাকে জিরো করে আমরা লক করব, আবার যখন ওয়ান করব তার মানে হচ্ছে সেইটা আনলকড হয়ে গেল। এই যে জিরো আর ওয়ান করা, এই কাজটা আমরা নিজের হাতে করব না। তো যখন আমার লক করা লাগবে তখন হচ্ছে এই ফাংশনটা আমরা কল করব, সেম আন্ডারস্কোর ওয়েট, অর্থাৎ সেমাফোর ওয়েট। এই ফাংশনটা যেই
লাইনে কল করব সেই লাইনে হচ্ছে চেক করবে যে আমার কি ক্রিটিক্যাল সেকশনটা লকড আছে নাকি আনলকড আছে। যদি আনলকড থাকে তাহলে হচ্ছে যেই প্রসেস কাজ করতেছিল সে তার নিচের লাইনগুলো চলে যাবে, অর্থাৎ ক্রিটিক্যাল সেকশনে চলে যাবে এবং সেমাফোরটাকে লক করে দিবে, অন্য কেউ আর ইউজ করতে পারবে না। বাট যদি আমরা সেম ওয়েট যেই লাইনে কল করছি তখন যদি অন্য কোনো প্রসেস বা থ্রেড ওই ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করতে থাকে তাহলে হচ্ছে আমরা ওয়েট করতে থাকবো যতক্ষণ ওইটা ফাঁকা হয়। তো ফাঁকা হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকবো। এইটি হচ্ছে সেমাফোর সেম আন্ডারস্কোর ওয়েট ফাংশনের কাজ। এখানে হচ্ছে ওই সেমাফোরের আইডিটা পাস করব এবং একইভাবে ইন্টিজার রিটার্ন করে, যেটার 0 মানে হচ্ছে সাকসেসফুলি ওয়েট করতে পারছে, 1 মানে হচ্ছে কোনো একটা এরর হয়েছে। তো একইভাবে আরেকটা জিনিস যেটা বলছিলাম যে যখন আমরা কোনো অংশ ইউজ করা শুরু করতেছি, ক্রিটিক্যাল সেকশন ইউজ করা শুরু করতেছি, তখন কি করব, এই যে সেমাফোরের ভ্যালু সেটাকে হচ্ছে 1 কমায় 1 থেকে 0-তে নিয়ে আসলাম। বাট যখন হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি, অর্থাৎ কোনো একটা প্রসেসের বা কোনো একটা থ্রেডের ওই ক্রিটিক্যাল সেকশনে কাজ করা শেষ, তখন সে কি করে, এই 0টাকে আবার বাড়ায় 1-এ নিয়ে যায়, রাইট? মানে ছেড়ে দেয় যে এই রিসোর্স আমার আর লাগবে না, এটার কাজ করা শেষ। তো এই ছেড়ে দেওয়ার কাজটা করে হচ্ছে এই ফাংশনটা সেম আন্ডারস্কোর পোস্ট। এই ফাংশনটা হচ্ছে ছেড়ে দেয় যে আমার এই ক্রিটিক্যাল সেকশনে কাজ করা শেষ, এখন যদি অন্য কোনো প্রসেস বা থ্রেড এই ক্রিটিক্যাল সেকশনে কাজ করতে শুরু করতে চায়, ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট। সো 0 থেকে 1 বানায় দেয়। এইটা তো প্যারামিটার হচ্ছে একটাই সেমাফোরের আইডিটাকে পাস করি এবং এইটাও রিটার্ন করি একটা ইন্টিজার টাইপের ডেটা। যে ইন্টিজার টাইপের ডেটার মানে কি, যে 0 হলে হচ্ছে করতে পারছে, 1 হলে -1 হলে হচ্ছে করতে পারেনি, কোনো একটা এরর আসে। তো এই হচ্ছে 4টা ফাংশন। একটা ফাংশন দিয়ে হচ্ছে আমরা সেমাফোর বানাই, একটা ফাংশন দিয়ে সেমাফোর ডিলিট করি, আরেকটা ফাংশন দিয়ে হচ্ছে আমরা ওয়েট করাই বা লক করি, আরেকটা ফাংশন দিয়ে হচ্ছে আনলক করি বা রিসোর্স ছেড়ে দিই। আমরা একটু কোডে দেখি জিনিসটা, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। বাট দেখার আগে আমরা ফার্স্টে ক্রিটিক্যাল সেকশন একটা এক্সাম্পল একটু দেখি, ক্রিটিক্যাল সেকশন জিনিসটা কেমনে কি কাজ করে। সো যদি দেখি এই কোডটা হচ্ছে আগে আমাদের থ্রেডের যে কোড সেটার মধ্যে থ্রেডের জাস্ট দুইটা থ্রেড বানানো হয়েছে, সেখানে কিছু কাজ করা হয়েছে। সো একটু যদি দেখি, একটা টিআইডি নামে একটা ইন্টিজারের অ্যারে বানানো হয়েছে যেটা সাইজ 2 এবং দুইটা ভ্যালু রাখা আছে 1 আর 2। এবং এরপরে টি আন্ডারস্কোর ফাঙ্ক নামে একটা ফাংশনের প্রোটোটাইপের পয়েন্টার বানানো হচ্ছে, অর্থাৎ ফাংশনের পয়েন্টারই আমরা বলতে পারি। তো টি আন্ডারস্কোর ফাংশনের একটা ফাংশনের পয়েন্টার বানানো হচ্ছে, সেটা রিটার্ন করে কি টাইপের ডেটা, ভয়েড টাইপের ডেটা। সেটা নেয় কি টাইপের ডেটা, ইন্টিজারের পয়েন্টার টাইপের ডেটা। আচ্ছা, এরপরে কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতেছি 0-তে। এরপরে এই যে এই জিনিসটা কি, পি থ্রেড আন্ডারস্কোর টি, এটা হচ্ছে থ্রেড আইডি যে বানাবো তার জন্য একটা ডেটা টাইপ। সো ওই ডেটা টাইপের একটা অ্যারে বানাচ্ছি 2 লেন্থের টি নাম দিয়ে। সো থ্রেড আইডি রাখার জন্য 2 লেন্থের একটা অ্যারে বানাইছি। এখন এই যে পি থ্রেড ফাংশনটা, পি থ্রেড ক্রিয়েট, এই ফাংশনটা কি করে, থ্রেড বানায় দেয় আমাকে। সো এই ফাংশনটা 4টা প্যারামিটার ছিল। কি কি প্যারামিটার? প্রথমটা হচ্ছে থ্রেড আইডির জন্য একটা পয়েন্টার। সো দেখেন এই যে থ্রেড আইডির জন্য একটা অ্যারে বানাইছি, তার 0 নাম্বার ইন্ডেক্সকে এখানে পাঠাচ্ছি, 1 নাম্বার ইন্ডেক্সকে এখানে পাঠাচ্ছি। তো দুইটা থ্রেড বানাচ্ছি, দুইটা থ্রেডে দুইটা থ্রেড আইডি রাখার জন্য অ্যারের দুইটা পজিশন পাঠাচ্ছি। সো ওই দুইটা পজিশন হচ্ছে থ্রেডের আইডি দুইটা রাখা হবে। এরপরের প্যারামিটারটা কি ছিল, এরপরের প্যারামিটার ছিল ওই থ্রেডের জন্য যদি আমরা কোনো অ্যাট্রিবিউট পাঠাতে চাই তাহলে ওই অ্যাট্রিবিউটগুলো যে স্ট্রাকচারে আছে সেই স্ট্রাকচারের পয়েন্টার। তো আমরা এটা নর্মালি ইউজ করি না, সো এই জন্য এখানে এটা নালই থাকতেছে। থার্ড প্যারামিটারটা কি, থার্ড প্যারামিটার হচ্ছে ওই থ্রেডটা কোন ফাংশনকে এক্সিকিউট করবে সেই ফাংশনের পয়েন্টার। এইখানে একটা জিনিস দেখি, আমরা কিন্তু থ্রেড বানাচ্ছি দুইটা, পি থ্রেড ক্রিয়েট দুইবার কল করছি, দুইটাকে দুইটা আলাদা আলাদা থ্রেড আইডির পজিশন দিছি। বাট দেখতেছি আমরা থ্রেড ফাংশন পাস করতেছি সেম, তার মানে কি দুইটা থ্রেড ক্রিয়েট হবে ঠিকই, কিন্তু দুইটা থ্রেড একই ফাংশনকে রান করবে। আচ্ছা, ফোর্থ প্যারামিটার কি ছিল? ফোর্থ প্যারামিটারটা ছিল ওই থ্রেডের যে ফাংশনটা, ওই ফাংশনটা কি প্যারামিটার বা কি আর্গুমেন্ট নেবে। তো যদি দেখি, এই যে হচ্ছে আমার টিআইডির যে 0 নাম্বার ভ্যালু 1, সেইটা হচ্ছে আমরা পাঠাচ্ছি প্রথম থ্রেডটার জন্য থ্রেড ফাংশন। সো এই যে দেখি থ্রেড ফাংশনটা সেই কিন্তু একটা ইন্টিজারের পয়েন্টার নেয়, অর্থাৎ এই যে হচ্ছে আমরা 1, এই 1-এর পয়েন্টারটা এখানে পাঠাচ্ছি। পরের থ্রেডের জন্য কি পাঠাচ্ছি, টিআইডি নামে অ্যারে তার 1 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এই যে 2 ভ্যালুটা, এই 2 ভ্যালুর যে পয়েন্টার সেইটা হচ্ছে পরের থ্রেডের জন্য থ্রেড ফাংশনের আর্গুমেন্টে বা প্যারামিটারে পাঠাচ্ছি। সো এই দুই লাইনে আমার কি কাজ হলো, দুইটা থ্রেড ক্রিয়েট করা হলো এবং এরপরে পি থ্রেড জয়েন দুইবার রান করতেছি দুইটা থ্রেডের জন্য, অর্থাৎ দুইটা থ্রেডকে জয়েন করতেছে বা দুইটা থ্রেড শেষ হওয়ার জন্য ওয়েট করতেছে। এবং এরপরে মেইন থ্রেড থেকে কি হচ্ছে, টোটাল কাউন্ট নামে একটা জিনিস প্রিন্ট হচ্ছে এবং সেখানে কি প্রিন্ট হচ্ছে, এই যে কাউন্ট নামে যে ভ্যারিয়েবলটা রাখছিলাম সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা। আচ্ছা, তো আমরা দেখতেছি মেইন থ্রেডে তেমন কোনো কাজ হচ্ছে না, দুইটা থ্রেড ক্রিয়েট করতেছি এবং লাস্টে গিয়ে কাউন্ট নামে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতেছি।
কাজগুলো কোথায় হচ্ছে দেখেন, পি থ্রেড জয়েন যখন আমরা কল করতেছি তখন কি এই দুইটা থ্রেডের কাজ শেষ হওয়া লাগবে। তো এই থ্রেডগুলো কি কাজ করে সেইখানে আসি। প্রথম থ্রেডটা কি করে, টি ফাংক নামে ফাংশনটাকে রান করে। তো এই টি ফাংক নামে ফাংশনটার কাছে এসে দেখি এই ফাংশনটা কি করে। এই ফাংশনটা শুধু একটা প্রিন্ট করে এন্টার্ড ইন থ্রেড, তারপর হচ্ছে একটা থ্রেড আইডি কিছু একটা প্রিন্ট করে, একটা থ্রেড আইডি আর কি, মানে যে আইডিটা পাইছে, তো কত আইডি পাইছে এখান থেকে হচ্ছে 1 পাইছে, তো এন্টার্ড ইন থ্রেড 1 এরকম কিছু একটা প্রিন্ট করে। এরপরে যদি দেখি 1,00,000 বার একটা লুপ চলতেছে এবং সেই লুপের ভিতরে কাউন্ট নামে ভ্যারিয়েবলের ভ্যালুটা বাড়তেছে। এখন যদি একটু খেয়াল করি, কাউন্ট নামে ভ্যারিয়েবলের ভ্যালুটা ছিল 0, যদি 1,00,000 বার বাড়াই তাহলে কাউন্ট নামে ভ্যারিয়েবলটার ভ্যালু কত হওয়া উচিত, 1,00,000। যদি থ্রেড 1 মানে প্রথম থ্রেডটা তার পুরা রানিং কারেক্টলি শেষ করে তাহলে আমার কাউন্টের ভ্যালু থাকা উচিত 1,00,000। আবার যদি দেখি থ্রেড 2ও সেম ফাংশন নিয়ে সেম কাজটাই করতেছে, জাস্ট থ্রেড আইডি আলাদা নিছে, তাইলে ফার্স্ট লাইনে এন্টার্ড ইন থ্রেড এইখানে জাস্ট ভ্যালুটা ডিফারেন্ট হবে, থ্রেড 2 এটা প্রিন্ট হবে। বাট পরের যে তিনটা লাইন সেইখানে তো হচ্ছে কাজ একই, একটা লুপ 1,00,000 বার চলতেছে এবং কাউন্ট ভ্যারিয়েবলটা ভ্যালু 1,00,000 বাড়তেছে। এখন আগের থ্রেডটা আমাকে 1,00,000 বার বাড়াইছিল, এই থ্রেডটা আমাকে আরো 1,00,000 বার বাড়াচ্ছে, তার মানে কাউন্টের ভ্যালু সবার লাস্টে কত হওয়া উচিত, 2,00,000। তাহলে এইখানে যখন আমি প্রিন্ট করতেছি টোটাল কাউন্ট, এখানে আমার ভ্যালু পাওয়া উচিত হচ্ছে 2,00,000। তাহলে আমরা একটু রান করে দেখি যে আসলে আমরা 2,00,000 পাচ্ছি নাকি পাচ্ছি না। যেহেতু হচ্ছে এইখানে আমরা থ্রেডের কোড ইউজ করতেছি, সো থ্রেড এর কোড রান করার জন্য হচ্ছে আমাদের একটা লিঙ্কার দরকার ছিল, এলপি থ্রেড, সো এটা এখানে ইউজ করা লাগবে। তো এটা দিলাম, এখন রান করলাম, সো রান করে দেখতেছি 2,00,000 পাচ্ছি, কোনো সমস্যা নাই। এইখানে ছোট্ট একটা চেঞ্জ করে দিলে আমরা দেখব যে 2,00,000 আর পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটি হচ্ছে তখন আমাদের দেখার বিষয় হবে। আচ্ছা, 2,00,000 ভ্যালুটা আসলে বেশি বড় মনে হয়। আচ্ছা, সো আমাদের আসলে এই লুপের ভ্যালুটা একটু ছোট হওয়ার কারণে আমরা ডিফারেন্সটা দেখতে পারতেছিলাম না। তো যাই হোক, আমরা যেটা দেখতেছিলাম কি হয়, এই যে দুইটা থ্রেড ফাংশনে আমি কাউন্ট ভ্যালুটাকে বাড়াচ্ছি, এই ভ্যালুটাকে একটু বাড়ায় দিলাম, এই ভ্যালুটাকে এখন বাড়ায় 10 কোটিতে নিয়ে আসছি। আচ্ছা, এই থ্রেড ফাংশনটা কিন্তু এই থ্রেড দুইটা থ্রেডই কল করবে, তো দুই থ্রেড দুইবার চালাবে জিনিসটাকে। প্রথম বার বাড়া উচিত 10 কোটি, পরের বার বাড়া উচিত 10 কোটি। দুইটা থ্রেড যখন চলা শেষ হবে, দুইটা থ্রেড মিলে আমার টোটাল ভ্যালু পাওয়া উচিত হচ্ছে 20 কোটি। এই যে টোটাল কাউন্ট, এখানে আমার ভ্যালু পাওয়ার কথা 20 কোটি। বাট এখন যদি হচ্ছে আমি জিনিসটাকে রান করি, আমরা দেখতেছি আমরা কিন্তু 20 কোটি পাচ্ছি না, 19 কোটি 79 লাখ কিছু একটা ভ্যালু পাচ্ছি। আবার রান করে দেখি, এবার দেখতেছি 19 কোটি 89 লাখ কিছু একটা ভ্যালু পাচ্ছি। আবার রান করি, দেখতেছি আবার একটা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তো এই যে দেখেন, আমাদের পাওয়ার কথা ছিল হচ্ছে টোটাল কারেক্টলি 20 কোটি একটা ভ্যালু, কিন্তু সেইটা না পাই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। এই জিনিসটা কেন হচ্ছে, এটা শুরু থেকে আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখছিলাম। এই যে এই কাউন্ট প্লাস প্লাস বা হচ্ছে এই টোটাল লুপটা, এইটা কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে কনভার্ট হয়ে গেছে। ক্রিটিক্যাল সেকশনে কিভাবে কনভার্ট হয়েছে, ক্রিটিক্যাল সেকশন মানে কি, যে অংশটাকে মাল্টিপল প্রসেস বা মাল্টিপল থ্রেড একই সাথে অ্যাক্সেস করার চেষ্টা করে। দেখেন এইখানে আমি দুইটা থ্রেড বানাইছি, দুইটা থ্রেডই থ্রেড ফাংশন হচ্ছে টি ফাঙ্ক, দুইটা থ্রেডই এই ফাংশনটাকে রান করার চেষ্টা করতেছে এবং এই অংশটা কিন্তু দুইটা থ্রেডই রান করতেছে, দুইটা থ্রেড একসাথে রান করার চেষ্টা করতেছে, তাহলে এই অংশটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। এখন যদি একটু চিন্তা করি, এটা যদি আমার ক্রিটিক্যাল সেকশন হয় তার মানে কি, একটা থ্রেড এই যে ক্রিটিক্যাল সেকশন তার কিছু একটা অংশ রান করতেছে এবং এই রান করার মাঝে অন্য একটা থ্রেড নিয়ে আবার রান করার চেষ্টা করতেছে। এই যে দুইটা থ্রেডের মধ্যে একটা রেস কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, দুইটা থ্রেড এই কাউন্ট ভ্যারিয়েবলটাকে বাড়ানোর চেষ্টা করতেছে একটা আরেকটার আগে বা পরে। সেইটার সময় ওই যে আমরা 3 স্টেপের যে জিনিসটা দেখছিলাম, 3 স্টেপের কোন এক স্টেপে যদি আমার কন্টেক্সট সুইচিং আগে পরে হয়ে যায় তখন হচ্ছে আমরা কারেক্ট ভ্যালুটা আর আমরা পাই না। তো এইরকম এই কন্টেক্সট সুইচিং এর সমস্যাটা বেশ কয়েকবার হচ্ছে এখানে। সো বেশ কয়েকবার হয়ে 19 কোটি থেকে আমরা দেখি প্রায় 11 লাখ কম ভ্যালু বা এখানে প্রায় 21 লাখ কম ভ্যালু পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশনের সমস্যাটা বা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটির সমস্যা। এখন এটাকে সলভ করার জন্য হচ্ছে আমরা সেমাফোরের আইডিয়াটা দেখলাম, তো এখন আমরা দেখি সেমাফোর দিয়ে জিনিসটা কেমনে হচ্ছে সলভ করা যায়। তো
এই হচ্ছে আমার সেমাফোরের কোডটা। এইখানে কি হচ্ছে আমরা যদি একটু দেখি, একইভাবে থ্রেড আইডি নামে একটা অ্যারে বানাচ্ছি 4 লেন্থের, 1 2 3 4 4টা ভ্যালু আছে। একটা টি ফাঙ্ক নামে ফাংশন বানাচ্ছি যেটা একটা ইন্টিজারের পয়েন্টার নিচ্ছে এবং ভয়েড ভয়েড রিটার্ন করতেছে। কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল রাখতেছে যার ইনিশিয়ালাইজ করতেছি 0 দিয়ে। এরপরে যদি দেখি সেমাফোর টাইপের একটা ভ্যারিয়েবল বানাচ্ছি এস। এরপরে হচ্ছে থ্রেড আইডি রাখার জন্য 4 লেন্থের একটা অ্যারে বানাচ্ছি এবং সেমাফোরটাকে ইনিশিয়ালাইজ করতেছি। সেমাফোর ইনিশিয়ালাইজ বা সেম ইনিট ফাংশনের তিনটা প্যারামিটারের কথা আমরা বলছিলাম। প্রথমটা হচ্ছে সেমাফোরের আইডি রাখার জন্য একটা পয়েন্টার, এই যে এস নামে যে ভ্যারিয়েবলটা বানাইছি তার অ্যাড্রেস এখানে পাস করলাম। পরেরটা হচ্ছে পি শেয়ার নামে কোনো একটা ভ্যালু, যার ভ্যালু হচ্ছে আমরা সবসময় 0 ইউজ করতেছি এখানে। এটার এক্সপ্রেশন আরেকটু পরে দিচ্ছি। আর এরপরে হচ্ছে এটা কি বাইনারি সেমাফোর না কাউন্টিং সেমাফোর সেইটা বোঝানোর জন্য বাইনারি সেমাফোরের জন্য আমরা 1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এই লাইনটা দিয়ে আমরা একটা সেমাফোর ক্রিয়েট করে ফেলতেছি। এরপরে কি হচ্ছে পি থ্রেড ক্রিয়েট, এইটাকে আমরা 4 বার চালাচ্ছি একটা লুপের ভিতরে। প্রত্যেকবার আলাদা আলাদা থ্রেড আইডি দিচ্ছি এই যে এই অ্যারেটা থেকে, এবং কোনো অ্যাট্রিবিউট পাঠাচ্ছি না। এবং 4টা থ্রেডের জন্য আবার একটু খেয়াল করি, 4টা থ্রেডের জন্য কিন্তু সেম ফাংশন দিচ্ছি এবং এরপরে 4টা থ্রেডের কাছে আলাদা আলাদা প্যারামিটার পাঠাচ্ছি। এই যে টিআইডি ফাংশন থেকে 1 2 3 4 4টা আলাদা আলাদা প্যারামিটার পাঠাচ্ছি। আচ্ছা, 4টা থ্রেড তাহলে আমার এখানে ক্রিয়েট হলো, কিন্তু 4টা থ্রেড আলাদা এক সেম থ্রেড ফাংশনই কল করবে। এরপরে পি থ্রেড জয়েন 4টা থ্রেডের জন্য কল করলাম। এরপরে এই সেম ডিস্ট্রয় এই ফাংশনটা দিয়ে সেমাফোরকে ডিলিট করে দিলাম বা ডিস্ট্রয় করে দিলাম। তারপরে হচ্ছে আমরা প্রিন্ট করতেছি এই যে শুরুতে কাউন্ট নামে ভ্যারিয়েবলটা রাখছিলাম 0-তে, সেইটার ভ্যালু এখন কততে গিয়ে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, তো এখন এই হচ্ছে আমার থ্রেড ফাংশন। এই থ্রেড ফাংশনটা হচ্ছে 4টা থ্রেড কল করবে, সেম থ্রেড ফাংশন। এটার ভিতরে যদি আমরা দেখি কি হয়, এন্টার্ড ইন থ্রেড, তারপর থ্রেড আইডি প্রিন্ট হয়, 1 2 3 4 প্রিন্ট হবে। এটা আমাদের মেইন বিষয় না, মেইন কাজটা হচ্ছে এর পরে। এখানে একটা লুপ চলতেছে 1 কোটি বার এবং প্রত্যেকবার কাউন্ট নামে ভ্যারিয়েবলটাকে 1 করে করে বাড়াচ্ছে। সো প্রথম থ্রেড যখন পুরা যদি থ্রেড ফাংশনটা রান করে ফেলে তাহলে আমার কাউন্টের ভ্যালু কত হওয়া উচিত, 1 কোটি। তো এইভাবে করে আমার থ্রেড কয়টা আমি বানাইছি, 4টা থ্রেড। তাহলে 4 কোটি বার এই ফর লুপটা চলা উচিত এবং কাউন্টের ভ্যালু আমার সবার লাস্টে আসা হচ্ছে 4 কোটি। দেখেন এই লাইন দুটো কিন্তু হচ্ছে কমেন্ট করা, এখনো কিছু করিনি এখানে। 4 কোটি আসা উচিত। এখন আমরা একটু রান করে দেখি 4 কোটি কি আসে নাকি আসে না। দেখেন 3 কোটি 82 লাখ আসতেছে, আবার 3 কোটি 83 লাখ, এইবার 4 কোটি আসছে, আবার আসছে 3 কোটি 83 লাখ। এই সমস্যাটা কেন হয়, একটু আগে আমরা যে সমস্যাটা পড়তেছিলাম ওইটাই হচ্ছে এখানে আবার হচ্ছে। যে ব্যাপারটা কি, ওই ইনক্রিমেন্টের মাঝখানে কোনো একটা পজিশনে বা কোনো একটা স্টেটে আমার হচ্ছে কনটেক্সট সুইচ হয়ে যাচ্ছে, সো আমরা রং ভ্যালু পাচ্ছি। এটার জন্য আমরা কি সলিউশন শিখছিলাম, লক আর আনলক। এই এই যে এই সেম ওয়েট ফাংশনটা কল করলাম, এইটা করার মানে কি, এই ফাংশনটা কল করার সাথে সাথে এখন যেই থ্রেড এক্সিকিউশনে আছে পরের লাইনটা শুধুমাত্র সেই থ্রেড এক্সিকিউট করতে পারবে, অন্য কোনো থ্রেড এই লাইনটার অ্যাক্সেস এখন পাবে না। পরের লাইনে এসে আবার যখন সেম পোস্ট কল করতেছে তখন হচ্ছে আনলক হয়ে গেল, এখন আবার অন্য কোনো থ্রেড চাইলে অ্যাক্সেস পাবে, সে তার কাজ করতে পারবে। তার মানে কি, প্রত্যেকবার কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু বাড়ানোর আগে আমরা একবার লক করতেছি আর একবার আনলক করতেছি। তার মানে কি, এই ভ্যারিয়েবলের ভ্যালু বাড়ানোর মাঝখানে আমার কি কনটেক্সট সুইচিং এর কোনো প্রবাবিলিটি আছে? নাই। তো এই ভ্যালুটা যখন বাড়বে তখন শুধুমাত্র একটা থ্রেডই কাজ করতে থাকবে, একটা থ্রেডই কাউন্টের ভ্যালু বাড়তে থাকবে। তো আমরা শুরুতে যে কেসটা দেখছিলাম, ওই যে হচ্ছে আমার সিপিইউ রেজিস্টারে নিবে, নিয়ে ভ্যালু 1 বাড়াবে, তারপরে আবার র্যামে ফেরত দিবে। এই যে 3টে স্টেপ, এই 3টে স্টেপের মাঝখানে অন্য কোনো থ্রেড কাজ করা শুরু করে দিবে না। তো এই 3টে স্টেপ কারেক্টলি এক্সিকিউটেড হবে এবং ভ্যালু 1 বাড়বে, বেড়ে হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলটা চলে আসবে। তো প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে 1 কোটি পর্যন্ত সবগুলা ভ্যালু কারেক্টলি বাড়া উচিত এবং 4টা থ্রেড যেটাকে রান করবে 4টা থ্রেডের সবগুলা ভ্যালু কারেক্টলি বাড়া উচিত। তো আলটিমেটলি আমার কারেক্ট ভ্যালু 4 কোটি পাওয়া উচিত। তো এখন যদি আমরা রান করে দেখি, এখন দেখেন আমি এখন দেখেন আমি যতবারই রান করতেছি ততবারই হচ্ছে আমরা 1 কোটি পাচ্ছি, যতবার রান করতেছি ততবার 4 কোটি পাচ্ছি। আমার কোনো ইরর আসতেছে না, কেন আসতেছে না, কোনো ভ্যালুতে কোনো সমস্যা কেন হচ্ছে না, প্রত্যেকবার ভ্যালুটা বাড়ানোর আগে আমি লক করে দিচ্ছিলাম এবং ভ্যালুটা বাড়ানো শেষ হলে আনলক করে দিচ্ছিলাম। তো তাইলে আমার কি সুবিধা হচ্ছে, এই যে ভ্যালু বাড়ানো তার মাঝখানে অন্য কোনো থ্রেড এটার আর অ্যাক্সেস পাচ্ছে না, ওই থ্রেডই নিজের কাজ নিজে করতে পারতেছে এবং আমরা কারেক্ট ভ্যালুটা পাচ্ছি। এই হচ্ছে আমার সেমাফোরের কাজ। এখন সেমাফোরের একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কথা বলি নেই, সেটা হচ্ছে এই যে সেমাফোর বানানোর সময় যে ফাংশনটা সেম ইনিট, এইখানে যে সেকেন্ড প্যারামিটারটা পি শেয়ার্ড, এইটার মানে কি সেটা আমরা এক্সপ্লেন করি।
একটু দেখি এইখানে যে আমরা সিঙ্ক্রোনাইজেশন করতেছি, এই সিঙ্ক্রোনাইজেশনটা কাদের ভিতরে করতেছি? দেখেন মাল্টিপল থ্রেড বানায় তাদের ভিতরে সমস্যা হচ্ছিল, সেইটাকে সলভ করতেছি। তো এটা কি থ্রেডের সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেমটা সলভ করলাম। এখন দেখেন থ্রেডের সব কিছুতে হচ্ছে একই প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে, অর্থাৎ একই ভ্যারিয়েবলগুলো পায়। সো মাল্টিপল থ্রেডের মধ্যে যখন হচ্ছে আমি সেমাফোরের ভ্যারিয়েবলটা বানাই, ওই ভ্যারিয়েবলটা ওই প্রসেসের কাছে থাকলেই চলে, তাতেই হচ্ছে আমরা সিঙ্ক্রোনাইজেশন করতে পারি। কিন্তু যদি হচ্ছে আমরা একটু প্রসেসের কেসে চিন্তা করি, দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, তাদের মধ্যে তো কোনো হচ্ছে কমন ভ্যারিয়েবল থাকা সম্ভব না। যেহেতু কমন ভ্যারিয়েবল থাকে না, সেজন্যই তো হচ্ছে আমরা লাস্ট ল্যাবে ইন্টার প্রসেস কমিউনিকেশনে আলাদা একটা জিনিস অনেকগুলো স্টেপে অনেকগুলো ভাবে শিখছিলাম। তো এটাই হচ্ছে বিষয়, যদি আমরা এইটা থ্রেড দিয়ে না করে মাল্টিপল প্রসেসের জন্য সিঙ্ক্রোনাইজেশন করতে চাই, তখন হচ্ছে আমার সেমাফোরের ভ্যারিয়েবলের ভ্যালুটা থাকা উচিত একটা শেয়ার্ড মেমোরিতে। এই সেকেন্ড প্যারামিটারটা ওইটাই বলে দেয়, এইটা 0 দেওয়ার মানে হচ্ছে শেয়ার্ড মেমোরিতে থাকা দরকার নেই, 1 দেওয়ার মানে হচ্ছে শেয়ার্ড মেমোরিতে থাকবে। পি শেয়ার্ড প্যারামিটারটার কাজ হচ্ছে এইটা। তো যখনই এখানে আমরা মাল্টিপল থ্রেডের মাঝখানে সিঙ্ক্রোনাইজেশন করতেছি, যদি মাল্টিপল প্রসেসের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করতাম, তাহলে এই 0-র জায়গায় জাস্ট 1 বসালেই হয়ে যেত, তাহলে সেটা তখন মাল্টিপল প্রসেসের জন্য কাজ করতো। এই হচ্ছে এই সেকেন্ড প্যারামিটারটা মর্ম। তো একইভাবে মিউটেক্স হচ্ছে একই ধরনের একটা জিনিস। মিউটেক্সের কাজও একই, যে লক এবং আনলক করা। তাহলে যদি আমার হচ্ছে সেমাফোর থাকেই, তাহলে মিউটেক্সের দরকার কি? ছোট একটা এক্সট্রা সুবিধা আমরা পাই মিউটেক্স থেকে, সেটা হচ্ছে মিউটেক্স মোর প্রোটেকশন দেয়, স্ট্রঙ্গার প্রোটেকশন দেয়। কিভাবে? এই যে সেমাফোরের লকিং আর আনলকিং, অর্থাৎ ওয়েট আর পোস্ট, এই জিনিসটা কে কোথা থেকে কল করতেছে তার কোনো হচ্ছে রেস্ট্রিকশন নাই। ব্যাপারটা কি? একটা প্রসেস ওয়েট কল করতেছে, অন্য একটা প্রসেস পোস্ট কল করতে পারে, বা একটা থ্রেড ওয়েট কল করতেছে, অন্য একটা প্রসেস পোস্ট কল করতে পারে। অর্থাৎ লক একজন করলো, আনলক অন্য আরেকজন করে নিতে পারে। মিউটেক্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এইটাই, যে লক করছে শুধুমাত্র সেই আনলক করতে পারবে। এই হচ্ছে একটা স্ট্রঙ্গার প্রোটেকশন আমাকে মিউটেক্স দেয়। কিন্তু কাজটা মেইনলি একই কাজ করে। সো মিউটেক্সের জন্য একইভাবেই 4টা ফাংশন। একটা দিয়ে হচ্ছে আমরা মিউটেক্স ক্রিয়েট করি, একটা দিয়ে মিউটেক্স ডিস্ট্রয় করবো, আর একটা দিয়ে লক করবো, আর একটা দিয়ে আনলক করবো। তো এই হচ্ছে আমার প্রথম ফাংশনটা, পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর ইনিট, মিউটেক্স ইনিশিয়ালাইজেশন। তো এইটার হচ্ছে আমার দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে মিউটেক্সের আইডি, আগের মতো আগে যেরকম সেমাফোর আইডি দিচ্ছিলাম, এখন মিউটেক্স আইডি দিচ্ছি, আর অ্যাট্রিবিউটের জন্য একটা পয়েন্টার আছে। তো এই যে মিউটেক্স আইডি, তার পয়েন্টার পাস করতে হয়, এটা হচ্ছে তার ডেটা টাইপ, পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর টি। আচ্ছা, এইখানে একটা নতুন লেখা দেখতেছি, রেস্ট্রিক্ট। সো এই রেস্ট্রিক্টের মানে কি? সো একটু যদি দেখি, এই রেস্ট্রিক্টের মানে হচ্ছে এই পয়েন্টারটা শুধুমাত্র যেইখানে পয়েন্ট করতেছে শুধুমাত্র সেইখানেই থাকবে, এটাকে আর চেঞ্জ করতে পারবে। এটাই হচ্ছে কাজ, আর কিছু না। তো এরপরে যদি দেখি সেকেন্ড প্যারামিটার, সেটা কি? এটা হচ্ছে এই মিউটেক্সের জন্য আমরা যদি কোনো অ্যাট্রিবিউট দিতে চাই, সেই অ্যাট্রিবিউটগুলা যে স্ট্রাকচারে থাকবে সেই স্ট্রাকচারের পয়েন্টার। তো এই যে কনস দিয়ে আমরা কনস্ট্যান্ট বোঝাচ্ছি, সেটার একটা ডেটা টাইপ দিচ্ছি, পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স অ্যাট্রিবিউট আন্ডারস্কোর টি, সেটার পয়েন্টার পাঠাচ্ছি, এবং রেস্ট্রিক্ট দিয়ে বোঝাচ্ছি যে এইখানে পয়েন্ট করতেছে শুধুমাত্র সেইখানেই পয়েন্টেড থাকবে, চেঞ্জ হবে না। তো অনেক বড় কিছু, একটু সিম্পলি চিন্তা করলে হচ্ছে পি থ্রেড মিউটেক্স আন্ডারস্কোর ইনিট, এই ফাংশনটা একটা মিউটেক্স ক্রিয়েট করে দেয়। দুইটা প্যারামিটার, প্রথমে হচ্ছে আমার মিউটেক্সের আইডি দিতে হয়, তারপর মিউটেক্সের জন্য কোনো অ্যাট্রিবিউট। সো মিউটেক্স আইডিটা হচ্ছে আগের মতো, এই যে এই টাইপের কোনো একটা ভ্যারিয়েবল বানায় তার পয়েন্টার পাস করব। আর সেকেন্ড যেটা অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে আমরা ইউজ করতেছি না, সেখানে জাস্ট নাল পাস করলেই হবে। এবং আগের মতোই সেকেন্ড একটা ফাংশন, যে মিউটেক্স আমি বানাইলাম, মিউটেক্স আমাকে ডিস্ট্রয় করতে হবে। ডিস্ট্রয় করার ফাংশন দিয়ে কি, পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর ডিস্ট্রয়। এই ফাংশনে কি পাস করব? ওই যে মিউটেক্সের যে আইডিটা ছিল, ওই আইডির পয়েন্টারটা পাস করব। এরপরে আগের মতোই সেম দুইটা ফাংশন, লকিং আর আনলকিং। আগে নাম ছিল ওয়েটার পোস্ট, এখন নাম হচ্ছে ডিরেক্ট লক আর আনলক। পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর লক, এই ফাংশনে হচ্ছে আমি মিউটেক্স আইডি পাস করব। পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর আনলক, এখানেও হচ্ছে মিউটেক্সের আইডিটা পাস করব। এই 4টা ফাংশনই ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করে। এই ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করার মানে কি? যদি 0 রিটার্ন করে তার মানে এই ফাংশনটা কারেক্টলি কাজ করছে, যদি -1 রিটার্ন করে তার মানে এই ফাংশনটা কারেক্টলি কাজ করেনি। এই হচ্ছে ডিফারেন্স। তো এখন আমরা একটু মিউটেক্সের কেসটা দেখি। মিউটেক্সে একই ধরনের সমস্যা এবং একই ধরনের সলিউশন। এই হচ্ছে আমার মিউটেক্সের কোড। সো যদি দেখি, আগের মধ্যে একটা থ্রেড আইডি অ্যারে বানাচ্ছি, 2 লেন্থের, 1 আর 2 দিয়ে আমি দুইটা ভ্যালু রাখছি। একটা থ্রেড ফাংশন বানাচ্ছি, টি আন্ডারস্কোর ফাংশন, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের পয়েন্টার নেয়, একটা কাউন্টার ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতেছে 0-তে, এবং মিউটেক্স আইডি রাখার জন্য পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর টি টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, এরপরে থ্রেড আইডিগুলো রাখার জন্য পি থ্রেড আন্ডারস্কোর টি টাইপের একটা অ্যারে নিচ্ছি, 2 লেন্থের। পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর ইনিট, এইটা দিয়ে হচ্ছে একটা মিউটেক্সকে
ইনিশিয়ালাইজ করতেছি। সেখানে কি কি পাস করার কথা, আমার হচ্ছে মিউটেক্সের আইডির পয়েন্টার, সো এই যে মিউটেক্সের আইডি তার পয়েন্টার পাস করলাম, এবং এরপর অ্যাট্রিবিউট পাস করার কথা যেখানে আমরা নাল পাস করতেছি। এরপরে দেখেন দুইটা লাইনে দুইটা থ্রেড বানাচ্ছি, দুইটা থ্রেডই সেম থ্রেড ফাংশন পাস করতেছি। এরপরে পি থ্রেড জয়েন দুইবার কল করতেছি, মিউটেক্সকে ডিস্ট্রয় করে দিচ্ছি এবং টোটাল কাউন্ট দিয়ে এই যে কাউন্ট ভ্যারিয়েবলটা ছিল শুরুতে তার ভ্যালুটা প্রিন্ট করতেছি। এই যে দুইটা থ্রেড, এই দুইটা থ্রেড তাদের থ্রেড ফাংশনে কি করে একটু যদি দেখি, সেম আগের মতোই কাজ করে। এন্টার্ড ইন থ্রেড 1 2 এই জিনিসগুলো প্রিন্ট করে এবং এরপরে 1 কোটি বার চলে। 1 কোটি বার চলে কি করে, কাউন্ট নামে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু বাড়াইতে থাকে। তো দুইটা থ্রেড প্রত্যেকটা যদি 1 কোটি বার করে চলে কাউন্ট বাড়ায়, তাহলে বেড়ে আমার লাস্টে ভ্যালু কত হওয়া উচিত? লক আনলকে কমেন্ট করে রাখি, ভ্যালু হওয়া উচিত কত? ভ্যালু হতে হচ্ছে 2 কোটি। তো এখন আমরা রান করে দেখি 2 কোটি আমরা পাই কিনা। সো এইটার সমস্যা যেটা সেটা হচ্ছে মানে প্রসেসর ফাস্টার হয়, ওই 2 কোটি বারই একবারে শেষ হয়ে যায়, সেজন্য হচ্ছে আমরা ইরোরটাই দেখতে পারতেছি না। মানে আরো বড় ভ্যালু দিলে ইরোরটা আরো ক্লিয়ারলি দেখতে পারে, বাট যাই হোক এখানে যে ইরোরটা দেখতে পারতেছি 2 কোটির জায়গায় আমরা 1,94,93,400 এরকম কিছু একটা ভ্যালু পাচ্ছি। এই ভ্যালুটা কেন কম পাচ্ছি, একটু আগে যে প্রবলেমটা পড়ছি বা শুরু থেকে যে প্রবলেমটার কথা বলতেছি একই প্রবলেম। কাউন্টারটা বাড়ানোর মাঝখানেই অন্য একটা থ্রেড আমার কন্ট্রোলটা নিয়ে নিছে ক্রিটিক্যাল সেকশনে, সে কাজ করা শুরু করছে, তো আমার ভ্যালুগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। সো এইটা সলিউশন কি? ওই সলিউশনটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখতেছিলাম সেটাই, যে এই যে মিউটেক্স আছে এই মিউটেক্সটা দিয়ে আমরা এক জায়গায় মানে কাউন্টটা করার আগে অর্থাৎ ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে লক করব এবং ক্রিটিক্যাল সেকশন থেকে বের হওয়ার সময় আনলক করব। এখন যদি হচ্ছে আমরা রান করি, এখন দেখেন আমরা যতবারই রান করব ততবারই হচ্ছে 2 কোটি পাচ্ছি, কখনোই এর থেকে কম ভ্যালু পাচ্ছি না। আমার লকিং আনলকিং এর কারণে আমরা ওই সিঙ্ক্রোনাইজেশনটা করতে পারতেছি। এই হচ্ছে আমার সুবিধা মিউটেক্স আর সেমাফোরের। দুইটার কাজ হচ্ছে মেইনলি একই, যে প্রসেস বা মাল্টিপল থ্রেডের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করা যাতে তাদের ডেটার ইন্টিগ্রিটি থাকে, রেস কন্ডিশনের কারণে ডেটার ইন্টিগ্রিটি নষ্ট না হয়। এইটার আরেকটা এক্সাম্পল আছে সেমাফোরের, ছোট একটা এক্সাম্পল, এইটা একটু দেখি। এইখানে 4টা থ্রেড বানাইছি, 4টা থ্রেড দিয়ে একটা কাজই হচ্ছে, প্রিন্ট হচ্ছে এন্টার্ড ইন থ্রেড নাম্বার কত। এইটা যদি আমরা রান করে দেখি, আমরা রান করে দেখতেছি থ্রেড দেখেন আগে আসছে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। এখন এইটাতে সমস্যা কোথায়, সমস্যা যদি একটু চিন্তা করেন দেখেন, এই যে পি থ্রেড জয়েন এই ফাংশনটার কাজ কি ছিল? এই ফাংশনটার কাজ হচ্ছে আমরা বলছিলাম ওয়েট করা, রাইট? সো ওই যে আমার প্রসেসের জন্য যেরকম ওয়েট ফাংশন ছিল, থ্রেডের জন্য ওয়েট ফাংশন এইটা পি থ্রেড জয়েন। তার মানে কি, এই ফাংশনটা যখন কল করছে তখন ওই ফাংশনটা শেষ হওয়ার মানে ওই থ্রেডটা শেষ হওয়ার জন্য ওয়েট করতে থাকবে। এবং দেখেন আমি এখানে সিরিয়াল বাই 4টা থ্রেড আইডি দিছি, 1 2 3 4 4টা দিছি। তার মানে কি আগে 1 শেষ হবে, তারপরে 2 শেষ হবে, তারপরে 3, তারপরে 4। তাহলে এখন যে আমি থ্রেড ফাংশন থেকে রানগুলা করলাম, কিন্তু আমরা আগে পাচ্ছি 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। আমরা যদি মাল্টিপল টাইমস রান করি দেখতে পারতেছি এক একবার এক এক রকম সিরিয়াল আসছে। কেন? এই থ্রেড ফাংশন তো হচ্ছে আমার একটা ওয়েটের ফাংশন। তাহলে আমরা যদি প্রথমে 1 নাম্বার থ্রেডের জন্য ওয়েট করি, তাহলে তো হচ্ছে আগে 1 নাম্বার থ্রেড এক্সিকিউট হবে, আগে এই লাইন প্রিন্ট হওয়ার কথা। তারপর যদি 2 নাম্বার থ্রেডের জন্য ওয়েট করি, তাহলে তো 2 নাম্বার এই লাইনটা প্রিন্ট হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? একটু যদি চিন্তা করি, আমরা এই যে এইখানে প্রিন্ট ফাংশনটা কল করলাম, সাথে সাথে প্রিন্ট করে ফেললাম, কিন্তু এই প্রিন্ট আসলে সাথে সাথে হয় না। এই প্রিন্টটা ওই যে স্ট্যান্ডার্ড আউটপুট নামে একটা ফাইলে যায় এবং সেইখান থেকে প্রিন্ট হয়, এবং এই হচ্ছে অন্য একটা ফাইলে গেল তারপরে সেখান থেকে প্রিন্ট হইল। এই জিনিসটার মধ্যেই আগে পরে হয়ে যায়। এবং এই আগে পরে কেন হয়, কখন হয়? এই যে 4টা থ্রেড ফাংশন একসাথে কাজ করতেছে, তো ওই যে ওই ফাইলটা কে আগে লিখবে কে পরে লিখবে এই সমস্যাটা হয়ে যায়, এবং একটু আগে আমরা যে ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম দেখছি সেই প্রবলেমটি অকার করে। তো এইখানে ওয়েট করার পরেও আমরা সেম সিরিয়ালের ভ্যালুগুলো এই কারণেই দেখতেছি না, কজ আমরা প্রিন্ট দিলেই সাথে সাথে প্রিন্ট হয় না, একটা ফাইলে লেখা হয় স্ট্যান্ডার্ড আউটপুট নামের ফাইলে, সেই ফাইল থেকে নিয়ে তারপরে কনসোলে প্রিন্ট হয়। তো ওই যে ফাইলে যখন লেখা হয়, লেখার সময় হচ্ছে আমার যে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, সেটার কারণে কেউ আগে লেখে কেউ পরে লেখে, কজ 4টা থ্রেডই একই সাথে জিনিসটা ওই ফাইলটা অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। তো আমরা যদি এই প্রবলেমটাও সলভ করতে চাই সেম আগের মতো, এই যে লেখার যে লাইনটা অর্থাৎ প্রিন্ট করার যে লাইনটা, ওই লাইনটাকে আমি হচ্ছে একটা সেমাফোরের মধ্যে লক আনলকের ভিতরে নিয়ে যাব। তাইলে আমার কি সুবিধা হবে, ওই সেমাফোর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা প্রসেসের ওই ফাইলে লেখার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ফাইলটার অ্যাক্সেস অন্য কাউকে আর দিবে না।
অন্য কাউকে না দিলে কি আমি যেই সিরিয়ালে দিচ্ছি সেই সিরিয়ালে হচ্ছে আমার ভ্যালুগুলো পাওয়া উচিত। আমরা যদি এখন রান করে দেখি, আমরা দেখতেছি যেই সিরিয়ালে আমরা ওয়েট করাইছিলাম সেই সিরিয়ালে হচ্ছে আমরা ভ্যালুগুলো পাচ্ছি। এই হচ্ছে সেমাফোর বা মিউটেক্সের মোটমাট কাজকর্ম। আচ্ছা, সো এতটুকু যদি বুঝে থাকি, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে সেমাফোর বা মিউটেক্স এটা ইউজ করে একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আসলে খুবই ছোট, জাস্ট দুইটা টাস্ক 10 10 করে 20 মার্কস। দুইটা টাস্ক হচ্ছে সেমাফোর মিউটেক্স ইউজ করে কিছু প্রবলেম সলভ করা লাগবে। তো এইটার ডেডলাইন কবে? এইটার ডেডলাইন হচ্ছে নেক্সট থার্সডে পর্যন্ত আমরা দিব, যেহেতু হচ্ছে আমাদের মানে থার্সডে রাতেই ক্লাসটা রিলিজ করতেছি। সো নেক্সট থার্সডে 11টা 59 পর্যন্ত ডেডলাইন থাকবে। তার ভিতরে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করা লাগবে। অ্যাসাইনমেন্ট আসলে খুব ছোট, মানে যদি হচ্ছে ক্লাসে কোনো কনসেপ্টের কনফিউশন না থাকে এবং থিওরি ক্লাসে ভালো করে পড়া থাকে, এই অ্যাসাইনমেন্টটা করতে আসলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার বেশি লাগার কিছু নাই এখানে। সো যাক, দেখি কি করতে বলা হয়েছে। এই অ্যাসাইনমেন্টে আসলে নতুন তেমন কোনো টাস্ক করতে বলা হয়নি। যে টাস্ক করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে আমার প্রডিউসার কনজিউমার প্রবলেম শুরুতেই দেখলাম, ওই প্রডিউসার কনজিউমার প্রবলেমটাকে সলভ করতে বলা হয়েছে। যদি দেখি কোডও দেওয়া আছে, তাহলে কি করতে হবে? আসলে মেইনলি যেটা করতে হবে, প্রডিউসারের পার্টটা আর কনজিউমারের পার্টটা আমার কোড লিখতে হবে, এবং এই প্রডিউসার আর কনজিউমারকে যেই থ্রেডগুলো চালাবে তার কোডটা লিখতে হবে। অর্থাৎ এই যে প্রডিউসার আর কনজিউমার মাঝখানে সিঙ্ক্রোনাইজেশনের যে প্রবলেম হয়, ওই প্রবলেমটা হচ্ছে আমার সলভ করা লাগবে। এই হচ্ছে কাজ। এই কাজের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, যে দেখেন আমরা হচ্ছে ওয়েট আর পোজ দিয়ে আমরা কি করতেছিলাম, যে কোন একটা ধরেন কাউন্টার ভ্যারিয়েবল এইটাকে হচ্ছে কোন একটা প্রসেসে আমার প্লাস প্লাস করবে, কোন একটা প্রসেসে আমার মাইনাস মাইনাস করবে। এই যে দুইটা প্রসেসের মাঝখানে লক করে রাখতেছিলাম, এই প্রসেসটা যখন কাজ করবে সে শুধু তাই কাজ করবে, অন্য প্রসেস যখন কাজ করবে সে শুধু তাই কাজ করবে। এটা ছাড়াও প্রডিউসার কনজিউমার প্রবলেম আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমার যে বাফারটা আছে, কমন বাফার, যেখান থেকে যেখানে হচ্ছে প্রোডিউসার প্রোডিউস করে রাখবে আর কনজিউমার কনজিউম করবে, সেইটার আরেকটা কেস হইতে পারে এইটার ফার্স্ট যে পজিশন সেইখানেই কোনো প্রোডাক্ট নেই। তো এইখানে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে কি হচ্ছে কনজিউমার কনজিউম করা শুরু করতে পারবে? পারবে না। এইটার জন্য আরো হচ্ছে দুইটা ছোট ফাংশন, একটার নাম হচ্ছে পি থ্রেড কন্ডিশন সিগন্যাল। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশন হচ্ছে প্রডিউসারের পার্ট থেকে সিগন্যাল করবে যে হচ্ছে আমার যে বাফারটা, সেই বাফারটা হচ্ছে এমটি না। এই যে এখানে দেখেন একটা প্যারামিটার বানাচ্ছি নন এমটি, এই প্যারামিটারটার অ্যাড্রেস হচ্ছে এখানে পাস করা লাগবে নন এমটি। এইটার মাধ্যমে কি করব? এইটার মাধ্যমে হচ্ছে আমি প্রডিউসারকে সিগন্যাল দিলাম যে ইউ ক্যান স্টার্ট, সরি, এটার মাধ্যমে কনজিউমারকে সিগন্যাল দিলাম ইউ ক্যান স্টার্ট কনজিউমিং, অর্থাৎ আমার বাফারটা এখন নন এমটি। এটা হচ্ছে আমি সিগন্যাল করলাম। আচ্ছা, একইভাবে এইটা তো হচ্ছে আমার প্রডিউসারকেও ওইখানে হচ্ছে ওয়েট করতে হবে, সরি, কনজিউমারকেও ওয়েট করতে হবে কনজিউমারের সাইডে, যে যতক্ষণ হচ্ছে আমার এমবি থাকতেছে বাফারটা, ততক্ষণ যাতে আমি কাজ করা শুরু না করি। তো সেইটার জন্য হচ্ছে একটা ফাংশন আছে পি থ্রেড আন্ডারস্কোর কন্ডিশন আন্ডারস্কোর ওয়েট, মানে কন্ডিশনাল ওয়েট। সেই কন্ডিশনটা কি, এখানে হচ্ছে দুইটা প্যারামিটার পাস করতে হবে। প্রথমটা হচ্ছে যে নন এমটি, আর পরেরটা হচ্ছে আমার যে মিউটেক্সের নর্মাল মিউটেক্স আইডি ছিল সেইটা। তাহলে সেইটার সাহায্য হচ্ছে আমরা প্রডিউসার সাইডের থেকে আমরা এই ডেটা পাঠাতে পারি যে আমার বাফারটা এখন নন এমটি হয়েছে, অর্থাৎ আমি কিছু একটা প্রডিউস করে আমার বাফারে রাখছি, ইউ ক্যান স্টার্ট কনজিউমিং। কনজিউমার সাইডে হচ্ছে গিয়ে পি থ্রেড কন্ডিশন ওয়েট, এই ফাংশনটা ইউজ করে আমরা ওয়েট করাইতে পারি যতক্ষণ না পর্যন্ত আমার ফার্স্ট এলিমেন্টটা প্রডিউস হচ্ছে। এইটা কি হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এটা ছাড়া বাকি সব কিছু সেম। আমরা কোডে যা দেখছি যে দুইটা থ্রেড বানাবো, একটা প্রডিউসার একটা কনজিউমারের, দুইজন কাজ করতে থাকবে এবং দুইজনের মধ্যে আমরা মিউটেক্স ইউজ করে সিঙ্ক্রোনাইজেশন করব যাতে হচ্ছে ডেটার ইন্টিগ্রিটি রক্ষা হয়। আচ্ছা, এইটা ছাড়া সেকেন্ড যে প্রবলেম সেইটা কি? সেকেন্ড প্রবলেমটা হচ্ছে একই জিনিস, সেম প্রডিউসার কনজিউমার প্রবলেমই করব, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ছোট। আগে আমরা কার কার জন্য করতাম, একটা প্রডিউসার একটা কনজিউমার একটা বাফারে একই ধরনের প্রোডাক্ট একটা একটা করে রাখতে থাকবে, P1 P2 এরকম কিছু একটা। দুই নম্বরের টাস্কের ডিফারেন্সটা কোথায়? প্রডিউসার একটা জায়গায় এখন হচ্ছে আমার 5টা প্রডিউসার, এগুলাকে আমরা প্রডিউসার না বলে আমরা এই প্রবলেমে বলতেছি ফার্মার, এবং কনজিউমার হচ্ছে 5টা কনজিউমার, এবং এইখানে সেগুলাকে কনজিউমার না বলে বলতেছি ফার্ম ওনার। তো 5টা প্রডিউসার আছে, 5টা কনজিউমার আছে, এবং তারা যে এই যে হচ্ছে একটা কমন বাফারের ভিতরে প্রডিউস করে রাখবে, সেই প্রোডাক্ট হচ্ছে একই টাইপের না, 5টা আলাদা আলাদা টাইপের। তো আসলে প্রবলেমটা জটিল মনে হলো, একই প্রবলেম, জাস্ট হচ্ছে কি একটা দুইটা প্রসেসের জায়গায় অনেকগুলো প্রসেস, বাট মেইন কাজ কিন্তু একটাই, সেম একটা বাফারই আছে, সেম বাফার থেকে
এই ডেটা নিবে এবং এই ডেটা পাঠাতে থাকবে, এটাই হচ্ছে কাজ। সো এই ডেটা পাঠাবে, এই হচ্ছে ডেটা নিতে থাকবে, এটাই কাজ। এটা কাজ করার সময় যেহেতু হচ্ছে মাল্টিপল থ্রেড একই সাথে কাজ করবে, সিঙ্ক্রোনাইজেশন এরর হবে। ওই সিঙ্ক্রোনাইজেশনটা আমরা করতে পারবো তখন হচ্ছে মিউটেক্স বা সেমাফোর ইউজ করে। এই হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্টের কাজ। সো আজকের ক্লাসটা আসলে এরকম রেকর্ডিং দিয়ে সবকিছু দিয়ে দেওয়া হইলো, যেহেতু হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে রেকর্ডিং এর পক্ষেই বলছেন। যদি হচ্ছে কারোর প্রবলেম হয় এই অ্যাসাইনমেন্টটা করতে বা এই রিলেটেড কোনো কিছু বুঝতে, তাইলে হচ্ছে আমাদের কনসালটেশনে আসতে হবে অথবা মেইল করে জানাইতে হবে। আরেকটা যেটা জিনিস মনে রাখা দরকার, আমাদের কিন্তু ল্যাব ইভ্যালুয়েশন নেওয়া শেষ হয়নি, ল্যাব ইভ্যালুয়েশন বাকি আছে। সো নেক্সট মানডেতে কিন্তু আমাদের ল্যাবটাও হবে, ল্যাব ইভ্যালুয়েশনও নেওয়া হবে। সো এই হচ্ছে মোটামুটি কথা, আজকের ক্লাস এখানেই শেষ।